ভয়ঙ্কর ঘোষণা দিল যুক্তরাষ্ট্র থেকে। শেখ হাসিনা পদত্যাগ করেননি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র দেখাতে পারেনি ডক্টর ইউনূস। ভারত থেকে জাতিসংঘের উদ্দেশ্যে রওনা দিল শেখ হাসিনা। দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জেএফকে বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে ওয়েলকাম করার জন্য আমাদের ভাইরা এসেছে। জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগে পদত্যাগ করেননি শেখ হাসিনা। সংবিধান মতে তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এটা বিশাল একটা অর্জন, দা লাস্ট চান্স। আমরা এই অবৈধভাবে এই সরকার যে গঠন করা হয়েছে, শেখ হাসিনাকে জোরপূর্বক দেশের বাইরে পাঠিয়ে ক্ষমতা দখলের যে ষড়যন্ত্র করেছেন ডক্টর ইউনূস এবং বর্তমানে তিনি দেশ পরিচালনা করছেন, সেটি সম্পূর্ণ অবৈধ। মার্কিন যুক্তরাষ্ট্রে একটি অসাধারণ ব্যতিক্রমী ঘটনা। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। ডক্টর ইউনূসকে অবৈধ বলল যুক্তরাষ্ট্র এবং আমেরিকা। সেই সাথে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন জাতিসংঘ শেখ হাসিনাকে আবার পুনরায় ক্ষমতা ফিরিয়ে দিতে চাচ্ছে। আজকের এই ভিডিওতে বিস্তারিতের মাধ্যমে আপনারা সব কিছু দেখতে পারবেন। সেই সাথে আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতের মাধ্যমে দেখতে চলেছেন ডক্টর ইউনূস হাসিনাকে ছোট্ট একটা চান্স দিতে চলেছে। যদিও এই চান্সটি এখন বর্তমানে শেখ হাসিনার জন্য বড় একটা পাওয়া। এই চান্সটি কাজে লাগাতে পারবে শেখ হাসিনা? আপনাদের কি মনে হচ্ছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে। শুধু তাই না, প্রিয় দর্শক বন্ধুরা, সেই সাথে নতুন সংবিধান তৈরি করতে যাচ্ছে ডক্টর ইউনূস। কি হবে সেই সংবিধানে? শেখ হাসিনা কি থাকতে পারবে সেই সংবিধানে? আজকের এই ভিডিওটি খুবই চমৎকার হতে চলেছে। রিকোয়েস্ট রাখবো স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে এরপর এক ধারাবাহিকভাবে দেখে আসি। সহযোগী সংগঠন ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, স্টেট এবং মহানগর আওয়ামী লীগ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একই সুরে একই উদ্দেশ্য নিয়ে আমরা তাকে 17 তারিখে জেএফকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবো। শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনেন। বাংলাদেশকে 100 বছরের পিছনে আপনারা নিয়ে গেছেন। এই অবৈধ ইউনূস সরকারের নেতৃত্বে বাংলাদেশে মানুষকে নির্বিচারে কিভাবে হত্যা করা হচ্ছে, খুন করা হচ্ছে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে যেভাবে নৃশংসভাবে হত্যা করছে তা অত্যন্ত নিন্দনীয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হন বিমানবন্দরে। শত শত ব্যানার ফেস্টুন নিয়ে আনন্দ মিছিল করেন তারা। দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জেএফকে বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে ওয়েলকাম করার জন্য আমাদের ভাইরা এসেছে। আমাদের নেত্রী কিছুক্ষণের মধ্যে এখানে অবতরণ করবেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে উনি বক্তব্য দিবেন। আসছি জননেত্রী শেখ হাসিনাকে রিসিভ করার জন্য আসছি আমরা সমস্ত যুক্তরাষ্ট্র, যুবলীগ, সমস্ত নেতাকর্মী সবাই আমরা শেখ হাসিনাকে রিসিভ করার জন্য আমরা আসছি। আমরা, আপনারা জানেন ইতিমধ্যেই, ডক্টর ইউনূস এবং তার সহযোগীরা জোর করে ষড়যন্ত্রমূলকভাবে আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশ থেকে বাধ্য করেছে। আমরা এই অবৈধভাবে এই সরকার যে গঠন করা হয়েছে, শেখ হাসিনাকে জোরপূর্বক দেশের বাইরে পাঠিয়ে ক্ষমতা দখলের যে ষড়যন্ত্র করেছেন ডক্টর ইউনূস এবং বর্তমানে তিনি দেশ পরিচালনা করছেন, সেটি সম্পূর্ণ অবৈধ। এই অবৈধ সরকারের বিস্তারিত আমরা আজকে পার্লামেন্টের সদস্যদের কাছে, এখানে ব্রিটিশ, আপনি জানেন মানবাধিকারের পাদদেশ, এই গণতন্ত্রের পাদদেশ ব্রিটেনের এই পার্লামেন্টের সদস্যদের কাছে আমরা দাবি জানাতে এসেছি। আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা এখনো পদত্যাগ করেন নাই, তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমরা আশা করি ব্রিটেনের হস্তক্ষেপ করে এবং বিশ্ব মানবতা তাকে হস্তক্ষেপের মাধ্যমে আবারও বাংলাদেশের ক্ষমতায় নিয়ে আসবে এবং বাংলাদেশকে আবার তার সে ধারাবাহিক উন্নয়নের যে ধারাবাহিক চলছে সেই ধারাবাহিকতায় ফিরিয়ে নিয়ে আসতে হবে। না হয় বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে পরিণত করেছে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন বাংলাদেশে মানুষের নিরাপত্তা নাই। আপনি দেখেছেন বাংলাদেশের রিজার্ভের অবস্থা একেবারে শূন্যের কোটায় নেমে এসেছে। এই সরকার বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং বাংলাদেশের সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। গতকালকে আপনি জানেন রাজশাহীতে ছাত্রলীগের আমাদের প্রিয় ভাই মাসুদকে তারা কিভাবে হত্যা করেছে নির্মমভাবে। এভাবে সারা বাংলাদেশে এই নির্মম হত্যাকাণ্ড চালিয়ে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে দমন করার জন্য তারা যে অপপ্রয়াস চালাচ্ছে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আজকের এই সমাবেশ থেকে আমরা এখানে, আপনি দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য তারা দাবি জানাচ্ছেন। আমরা আজকের এই সমাবেশ থেকে এই ব্রিটেন সরকারের কাছে দাবি জানাতে চাই, তারা যেন আমাদের এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে যে জঙ্গিবাদ সৃষ্টি হচ্ছে তার প্রতিবাদে যেন অতি দ্রুত একটি ব্যবস্থা গ্রহণ করে। এবং আপনি জানেন যে আমরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকাকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা আজকে এখানে হাজার হাজার মানুষ সমবেত কণ্ঠে আমাদের প্রাণের স্পন্দন জাতীয় সঙ্গীত পরিবেশন করব। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। দর্শক, একটা বিষয়ে অনেকে মীমাংসা করতে চাচ্ছেন, অনেকে মীমাংসা করতে চাচ্ছেন না।
যদিও সেই বিষয়টা এখন কতটুকু জরুরি সেটা আমার বোধগম্য নয়। সেটি হচ্ছে যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন অথবা শেখ হাসিনা এখনো পদত্যাগ করেননি। কেউ বলছেন বা শেখ হাসিনা নিজেই বলেছেন, তার একটি অডিও ক্লিপ আমরা পেয়েছি যে আরেকজনের সঙ্গে কথা হচ্ছিল, সেখানে তিনি বলেছেন আমি এখনো সাংবিধানিক মতে দেশের প্রধানমন্ত্রী, তিনি দাবি করেছেন। আর এর আগে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় অনেকে বলেছেন যে শেখ হাসিনা যে পদত্যাগ করেছেন তার প্রমাণটা কই। এমনকি এই যে আমাদের এক চিন্তাবিদ আছেন ফরদ মাজার, তিনি এই আন্দোলনের সঙ্গে ছিলেন এবং তিনি একটা কথা বলেছেন যে শেখ হাসিনা যে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতির কাছে, সেই পদত্যাগ পত্রটা কে দেখেছে, আমাদেরকে দেখান। এর আগে তো এটি নিয়ে অনেকে প্রশ্ন করেছেন সে পদত্যাগ পত্র কোথায় আছে। এখন হঠাৎ করে একটা পদত্যাগ পত্র মোটামুটি বিভিন্ন যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে কি, সেখানে পদত্যাগ পত্রে একটা প্যাডে লেখা আছে সরকারি ইয়েতে যে শেখ হাসিনা স্বাক্ষর করা এক পদত্যাগ পত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন মোটামুটি ভেসে বেড়াচ্ছে। তো সেখানে কি লেখা আছে সেটা আমি একটু পড়ছি। সেখানে লেখা আছে, তিনি গভীর দুঃখের সাথে জানাতে চান যে সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে ৩০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং এসব ঘটনার জন্য তিনি সম্পূর্ণ দায় স্বীকার করে নিয়েছেন। যে ঘটনাটা পুরো ঘটেছে, যে হত্যা হয়েছে, তার দায় তিনি নিয়েছেন, সেরকমটি ওখানে উল্লেখ করা রয়েছে। এবং এদেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি তার অঙ্গীকার সবসময় অটুট থাকবে। এটা এই পদত্যাগ পত্রটা আমরা দেখেছি, কিন্তু যেটা হচ্ছে যে নিচে শেখ হাসিনার স্বাক্ষরও আছে। কিন্তু এরপরেই আওয়ামী লীগের যে একটি ভেরিফাইড ফেসবুক পেজ আছে, সেখানে আবার একটা পাল্টা কথা লেখা হয়েছে। সেটা হচ্ছে যে এই ফেসবুক, এটা যারা লিখেছে এটা সম্পূর্ণ ভুয়া, মিথ্যা, ওটা একেবারেই গুজব আর কি, গুজব এবং ভুয়া। আর আরেকটা জিনিস প্রমাণস্বরূপ তারা বলেছেন যে ওই যে প্যাডে যে লেখা আছে সেটা হচ্ছে মুজিব বর্ষের লোগো লাগানো আছে, যেটাতে শেখ হাসিনা পদত্যাগ করেছেন বলে স্বাক্ষর দিয়েছেন, সেটা হচ্ছে মুজিব বর্ষের লোগো আছে, যে মুজিব বর্ষের কাজ 2021 সালেই শেষ। তার ওই প্যাডের এখন আর দরকার নেই। আর স্বাক্ষরটা নেওয়া হয়েছে নাকি গুগল থেকে। তো এই সমস্ত চলছে। আর একটা জিনিস লেখা, তারা বলেছেন যে মিডিয়াগুলোকে নগ্নভাবে ব্যবহার করে নিজেদেরকে হাসির পাত্র বানাবেন না, দেশে এখন অনেক ক্রাইসিস আছে, সেদিকে মন দিতে বলেছে। তাহলে এই যে শেখ হাসিনা পদত্যাগ করেছে কি করেনি, এটা নিয়ে এখন যে বিতর্ক তৈরি হয়েছে, সেই বিতর্কের মধ্যেই এটা প্রথমেই পদত্যাগ পত্র আমরা দেখলাম, তারপরে আবার তার একটা পাল্টা আওয়ামী লীগের ফেসবুক পেজেও আমরা দেখলাম। এখন শেখ হাসিনা পদত্যাগ করেছে কি করেনি সেটা, সেই আলোচনা এখন বা সেটি প্রমাণ হওয়া কতটুকু দরকার সেটিও সংবিধান বিশেষজ্ঞরা বলতে পারে। দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রে একটি অসাধারণ ব্যতিক্রমী ঘটনা ঘটতে যাচ্ছে, বলা যায় রীতিমতো কূটনৈতিক চমক। আর সেই চমকের অংশ হিসাবে নিউ ইয়র্কে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের বৈঠকের কোনো ঘটনা ইতিপূর্বে ঘটেনি। কেন এই কথা বললাম দর্শক, একটু যদি রিপোর্টটি মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে ইতিমধ্যেই খবর এসছে যে এবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে যাচ্ছেন। আবারও বলি, গত 3 দশকে বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে এমন বৈঠক কখনো হয়নি। সুতরাং এটি বাংলাদেশের জন্য একটি ব্যতিক্রমী এবং এই ঘটনার মধ্য দিয়ে বুঝতে পারছেন যে এই অন্তর্বর্তী সরকারের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের কি পরিমাণ দৃঢ় সমর্থন রয়েছে। আমি এর আগেও বারবার বলেছি যে বাংলাদেশ বিব্রত হয়, ডক্টর ইউনূস বিব্রত হন, এমন কোনো বক্তব্য, বিবৃতি বা পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্র নেবে না। এর আগেও দেখেছেন যে নরেন্দ্র মোদী যেটা প্রকাশ করেছে, ভারতের পররাষ্ট্র দপ্তর যেটি প্রকাশ করেছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে মোদী এবং জো বাইডেন উদ্বেগ প্রকাশ করেছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস বা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষ থেকে এর এক বিন্দু বিসর্গ কিন্তু উচ্চারিত হয়নি। অর্থাৎ নরেন্দ্র মোদী বলেছেন, তিনি শুনেছেন, তিনি সেটাকে সেটাকে তিনি গ্রহণ করেননি। পরিষ্কার কথা। কেন করেননি? কারণ হচ্ছে তারা গভীরভাবে বিশ্বাস করে যে স্বৈরতান্ত্রিক সরকারের পতন ঘটেছে এবং ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে একটি অসাধারণ গণতান্ত্রিক সংস্কার সাধিত হবে, যার মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের একটি নতুন যাত্রা শুরু হবে। এবং বাংলাদেশের এই গণঅভ্যুত্থান এবং নতুন গণতান্ত্রিক যেই যাত্রা, সেই যাত্রাকে মার্কিন যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে সমর্থন করছে এবং গত 2 বছর থেকে তারা লাগাতারভাবে বাংলাদেশে সবার অংশগ্রহণে একটি নির্বাচনের জন্য তারা যে চেষ্টা চালাচ্ছিল, যেই চেষ্টাটা ব্যর্থ করেছে শেখ হাসিনা এবং তারপরে যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের ফলশ্রুতিতে ডক্টর ইউনূসের ক্ষমতা আশাকে সাদরে গ্রহণ করেছে। শুধুমাত্র তারা কূটনৈতিক ভাষার কারণে সেই বিষয়টি, তাদের সেই উচ্ছ্বাসটা আমরা জানতে পারছি না। কিন্তু ইতিমধ্যে দেখেছেন যে 2 সপ্তাহ আগে, 2 সপ্তাহ হয়নি, অন্তত দিন 10 আগে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী প্রতিনিধি দল বাংলাদেশে এসছে এবং তারা জানতে চেয়েছে বাংলাদেশের কি কি দরকার।
কি কি অর্থনৈতিক সহযোগিতা দরকার? ডক্টর ইউনূসের যেই অন্তর্বর্তীকালীন সরকারের নীতি, সেই নীতিটা নিয়ে ইতিমধ্যে ধরেন খোলামেলা সমালোচনা না করলেও অনেকাংশেই সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে আপনার আওয়ামী বিরোধী যেই রাজনৈতিক দলগুলো আছে তারা ভাবছে যে ডক্টর ইউনূসের অ্যাকশনের ভূমিকাটা হবে ধরতক্তা মারপেরেক টাইপের। বাট অন্তর্বর্তীকালীন সরকারে ডক্টর আসিফ নজরুল ইসলাম থেকে যারাই আছেন তারা অনেকটা ধীর গতিতে হাঁটছেন। কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগ নেতাদেরকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতেও সহযোগিতা করা হচ্ছে এই সরকারের পক্ষ থেকে। কারণ আমাদের সেনাবাহিনীর কাছে যেই সকল 650 জনের উপরে মানুষ ছিলেন তারা আসলে কারা ছিল, তারা এই মুহূর্তে কোথায় আছে, এ নিয়েও নানান ধরনের বক্তব্য আসছে। তবে ডক্টর ইউনূসের যে রাষ্ট্র পরিচালনার নীতিটা আপনি যদি গভীরভাবে খেয়াল করেন, আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি, যে কারোর সাথেই বিভেদে জড়াতে চাচ্ছেন না। তিনি চাচ্ছেন কোনো পক্ষে যেন তার অবস্থানটা মেক শিওর না হয়, যার কারণে বিএনপি নানান আলোচনা সমালোচনা করছে, অথবা অনলাইনেও যারা পিনাকিদার মতন মানুষ আছেন অথবা কনেক স্যার ইলিয়াস বা আরও যারা আছেন তারা যে সকল কথাগুলো বলছেন সেগুলোকে অনেকটা পাশ কাটিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো জায়গায় কোনো পদে এমন কোনো মানুষকে বসান নাই যারা বসলে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তাদের উপর অনেকটা অ্যাকশন ভূমিকা প্রয়োগ করতে পারবে। তো সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে 5ই আগস্টে শেখ হাসিনা যখন বাংলাদেশ ছেড়ে ভারতে গেলেন 45 দিন তার কূটনৈতিক এই পাসপোর্টটার মেয়াদ ছিল। তো এখন গতকালকে থেকে শেখ হাসিনার এক ধরনের পাসপোর্টবিহীন ভারতে থাকার অবস্থান শুরু হয়েছে। তাহলে কোন স্টেটাসে এই মুহূর্তে ভারতে থাকবেন শেখ হাসিনা? এটার সলিউশনটা ডক্টর ইউনূস তার এক কথার মাধ্যমে দিয়ে দিয়েছেন। ভারতীয় কূটনীতিক বা বিশ্লেষকরা মনে করছেন আন্তর্জাতিক গণমাধ্যমে কিন্তু ডক্টর ইউনূস সাহেবের ওই কথাটারই এখানে ফোকাস হিসেবে নিয়ে আসছে যে ইয়েস, সম্ভবত এই কথাটার মধ্যে একটা মেসেজ ছিল। যদিও কথাটা গেল কয়েকদিন আগে যখন শেখ হাসিনার একটা ফোন কল ভাইরাল হয়েছিল, তখন ভারতীয় একটা গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস এই বক্তব্যটা দিয়েছিলেন। তার বক্তব্যটা ছিল এমন যে শেখ হাসিনা যেন ভারতে চুপচাপ থাকে, তিনি যেন কোনো ধরনের কথাবার্তা না বলেন যে কথার মাধ্যমে দেশে অস্থিতিশীল অবস্থার তৈরি হয়। যদি তিনি ভারতে চুপচাপ থাকেন তাহলে তিনি নিরাপদে থাকবেন। যতক্ষণ না সরকার তাকে বাংলাদেশে আনার চেষ্টা করবে ততক্ষণ তিনি যেন ভারতে চুপ থাকেন। এখন তিনার এই কথাটার মধ্যে বিশ্লেষকরা যে মিনিংসটা খুঁজে পাচ্ছেন যে কূটনৈতিক পাসপোর্টটা শেষ হলেও আনটিল বাংলাদেশের সরকার, অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে ভারতে এক ধরনের থাকার বৈধতা দিচ্ছেন, যে ভারত সরকার যেভাবে ভালো মনে করে সেভাবে যেন শেখ হাসিনাকে ভারতে রাখে। কেন? কারণ হচ্ছে এই মুহূর্তে যদি শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করে তাহলে পরিস্থিতি কেমন হবে? গতকালকে বাইতুল মুকাররম মসজিদে পলাতক সেই খতিবের উপস্থিতি একটা দৃশ্যপট কিন্তু দেখিয়ে দিয়েছে। তো সম্ভবত কোথাও না কোথাও ডক্টর মোহাম্মদ ইউনূস চান না যে বাংলাদেশে তিনি ক্ষমতায় থাকাকালীন এমন কোনো পরিস্থিতির উদ্ভব হোক। আবার অপরদিকে আমাদের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলাম বলেন, পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন বা সরকারের বিভিন্ন যেই উইংসগুলো আছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে বিএনপি বা রাজনৈতিক নেতারা যতটা সরব বক্তব্য দিচ্ছেন, কিন্তু যাদের হাতে এই ক্ষমতাটা, যারা ফিরিয়ে আনবেন বা প্রসেসিংটা করবেন, তারা অনেকেই ধীরগতি বা এ ব্যাপারে অনেকটা গা ঢাকা অবস্থা বা ধরেন মানে ভাবলেশহীন একটা ভূমিকা পালন করছেন। তো এইটার কারণ কি ভিডিওর প্রথমের অংশে বলেছি যে ডক্টর ইউনূসের যে ভূমিকা, তিনি কিন্তু আসলে কোনো দলের সাথে বিভেদে যেতে চান না। কারণ তার এই অন্তর্বর্তীকালীন সরকার হয়তো 2 বছর থাকবে, 3 বছর থাকবে, 5 বছর থাকবে, এরপর একটা গণতান্ত্রিক সরকার আসবে। সেই সরকার আসার পরে বা এই সরকার থাকা অবস্থাতেই আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হবে। বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে ফেলা এটা কিন্তু আসলে সম্ভব না। বাংলাদেশ থেকে কোনো রাজনৈতিক দলকে, বিশেষ করে 3টা দলকে, জাতীয় পার্টি হয়তো বিলুপ্ত হয়ে যেতে পারে, কিন্তু জামায়াত ইসলাম, বাংলাদেশ বিএনপি বা বাংলাদেশ আওয়ামী লীগ, তাদেরকে সরকার যে যত পরিকল্পনাই করুক এই টিমগুলোকে কিন্তু রাতারাতি এখান থেকে আপনার মাটিতে মিশিয়ে দেওয়া সম্ভব না, অথবা নিষিদ্ধ করা সম্ভব না। যদি করাও হয়, কোনো সরকার সেটা করে, তাহলে রেজাল্ট কি হবে? জামায়াত ইসলামকে আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ করেই সরকার পতন হয়েছিল, কিন্তু জামাত কিন্তু তাদের আইনের মাধ্যমে বৈধতাকে ফিরিয়ে নিয়ে এসেছে। আর পাশাপাশি প্রতিহিংসামূলক নানান ঘটনা ঘটতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই দেশে অনেক ব্যবসা আছে, বিলিয়নস অফ ডলার এখানে মার্কেট ইনভেস্ট করা আছে। তো সেই দিনগুলোতে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনো রকম ইস্যু ছাড়াই এক ধরনের আওয়ামী লীগের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অবস্থান তৈরি হয়েছিল, তো এখন যদি তিনি তার ক্ষমতাকে প্রয়োগ করে কোনো ধরনের নেগেটিভ সিচুয়েশন তৈরি করেন, তিনি সম্ভবত দূরদর্শী চিন্তা করছে যে পরবর্তী সময় এইটার তো ভাই ইফেক্ট থাকবে। আবার ধরেন যে রাজনৈতিক মামলাগুলা, বাংলাদেশের ইতিহাস বলে যে যতগুলো মামলাই থাকুক, যখন টার্ম চেঞ্জ হয়ে যায় তখন মামলাগুলো রাতারাতি গায়েব হয়ে যায়। তো এরকম নানান ইস্যুতে আসলে শেখ হাসিনাকে এই মুহূর্তে বাংলাদেশে ফিরিয়ে আনার ইচ্ছা, আমার ধারণা বা যতটুকু আমরা আবহাওয়াটা বুঝতে পারতেছি, বা বিশ্লেষকরা যারা ভাবছেন যে শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায়, যেখানে বাংলাদেশে 10-12 লক্ষ রোহিঙ্গা আশ্রয় দিয়া নিজেই ওয়ান কাইন্ড অফ এখন রোহিঙ্গাদের মতন তিনি ভারতে আছেন, তিনি না পারছেন আরবদের কোনো দেশে যেতে, আমেরিকা তার ভিসা বাতিল করেছে, যুক্তরাজ্য এক ধরনের কৌশলী অবস্থান নিয়েছে, সেখানে তাকে প্রবেশ করতে দিচ্ছে না, ফিনল্যান্ডেও তিনি যেতে পারছেন না, তাহলে তিনি যাবেন কোথায়? দিন শেষে আওয়ামী লীগের বাতিঘর হিসেবে চিহ্নিত ভারতেই হয়তো তাকে থাকতে হবে। এখন আমাদের সরকার যদি বিষয়টা নিয়ে বাড়াবাড়ি লেভেলে যায়, অথবা ধরেন শক্ত ভূমিকা যায়, প্রতিবেশী কূটনৈতিক সম্পর্ক বা যে আইনগুলো আছে বা দ্বিপাক্ষিক চুক্তি আছে, তাহলে ভারত সরকারকে একটা বিপদে পড়তে হবে। তো সেই কারণে সম্ভবত একটা শর্ত দিয়ে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনাকে, যে যতদিন ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার উদ্যোগ না নেওয়া হয় ততদিন আপনি ভারতে থাকেন, তবে চুপচাপ থাকেন। এখন এই মেয়াদকালটা কতদিন ডক্টর মোহাম্মদ ইউনূস তার বক্তব্যের মধ্যে প্রকাশ করেননি। আর গতকালকে ফিনান্সিয়াল টাইমস বা ইন্ডিয়া টুডে বা ভারতের যে গণমাধ্যমগুলো
তারা কিন্তু শেখ হাসিনার ইস্যুতে কথা বলছে যে শেখ হাসিনা আসলে ভারতে কিভাবে থাকবেন বা তাকে ভারতে রাখলে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্কে ভাটা পড়বে কিনা। ভাটা পড়বে, তবে সেটা যদি একটা রাজনৈতিক সরকার হয়। স্বাভাবিকভাবে যদি বিএনপি ক্ষমতায় আসে 100% তারা কূটনৈতিক যে শক্তি সেটাকে সর্বোচ্চ প্রয়োগ করে ভারত থেকে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করবে, তখন ভারত বিপদে পড়বে। বাট রাইট নাও ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, এই সরকার আসলে খুব শক্তিশালীভাবে তাকে ভারত থেকে ফিরিয়ে আনবেন, এটা কিন্তু আপনার নমুনা দেখে মনে হচ্ছে না। এখন উপদেষ্টারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন, কিন্তু কার্যকরী ভূমিকা অথবা ধরেন আন্তর্জাতিক যে বিচার ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, যেটা আওয়ামী লীগ সরকার করেছিল, যেটা এখন শেখ হাসিনা নিজের জন্যই গলার ফাঁদ হয়ে গেছে, সেই ট্রাইব্যুনালেও এখন পর্যন্ত কিন্তু কোনো বিচারক নিয়োগ দেওয়া হয়নি, বা সেটার কি বলা যায় কার্যক্রম যেটা, সেটাও কিন্তু ওইভাবে শুরু হয়নি। সো মামলাগুলো চলমান, আর সবগুলা রাজনৈতিক মামলা। এই মামলাগুলোতে যখন এটার বিচারিক ট্রাইব্যুনাল প্রক্রিয়া গঠন হবে, বিচারক নিয়োগ হবে, সেখানে কমিশন গঠন হবে, এগুলো একটা আসলে দীর্ঘমেয়াদী প্রসেসিং। তো এই প্রসেসিংটাতে যে সময়টা থাকবে, এই সময়টা চাইলেই শেখ হাসিনা ভারতে থাকতে পারবে না। ডক্টর ইউনূস সাহেব তার সেই বক্তব্যে হয়তো এমন একটা ইঙ্গিত দিয়েছেন, বিশ্লেষকরা ভাবছেন। আর পজিটিভলি এটাকে যেভাবে দেখা হচ্ছে যে যেহেতু সরকারের পক্ষ থেকে ভারতকে কোনো চাপ দেওয়া হচ্ছে না, আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ডক্টর ইউনূসের সাথে জাতিসংঘের সেই অধিবেশনে বৈঠক করতে যাচ্ছেন না। দুই নেতার দেখা না হওয়া শেখ হাসিনার জন্য একদিকে কিন্তু ভালো, কারণ দেখা হলে এই আলোচনাটা ফর্মালি নন ফর্মালি এটা কিন্তু সামনে চলে আসবে। তো এই মুহূর্তে শেখ হাসিনার উচিত ভারতে চুপচাপ থাকা। যদি তিনি আর কোনো বক্তব্য দেন, ফোন কল ভাইরাল হয়, তাহলে হয়তো সেই ক্ষেত্রে সরকার তার হার্ডলাইনটা ইউজ করবে। এখন দেখা যাক পরিস্থিতি আসলে কোন দিকে যায়। তবে ভারত সরকার তাকে কিভাবে রাখবে, ও যে আপনার তিব্বতের যে নেতা, চীনের সাথে যে নেতাকে নিয়ে একটা ঝামেলা, হ্যাঁ দালাই লামা সম্ভবত, তাকে যে ইস্যুতে রাখছে, ঠিক একইভাবে শেখ হাসিনাকে কিন্তু রাজনৈতিক শক্তি আসলেও রাখার সুযোগ আছে ভারতের কাছে, তবে এতে কূটনৈতিক সম্পর্ক নষ্ট হবে। বাট এখন তিনি নর্মালি ভারতের হয়তো সেই ভিসাকে এক্সটেনশন করে, ভিসা থাকুক না থাকুক, ভারত তাদের আইন করে শেখ হাসিনাকে রাখার সুযোগ থাকবে। যদি বাংলাদেশ সরকার তার উপর ওরকম চাপ প্রয়োগ না করে, তাহলে দুই দেশের মধ্যে আর ঝামেলা হবে না শেখ হাসিনা ইস্যুতে। রাজনৈতিক সরকার আসলে ভবিষ্যতে সেটা আলাদা ইস্যু। বাইরের মাঝখানে শেখ হাসিনা নিজেও বাংলাদেশে আসেন কিনা সেটাও একটা প্রশ্ন। সংবিধান সংশোধন করা হবে নাকি সংবিধান পুনর্লিখন করা হবে, এই আলাপটা এখন সমাজে আছে। আমরা অন্তত সংবিধান নিয়ে যারা কথা বলছি, মোটা দাগে আমরা অ্যাটলিস্ট মনে করছি সংবিধান পরিবর্তন দরকার। যে সংবিধানটা এই মুহূর্তে আছে সেটা আসলে সংবিধান না। বিশেষ করে পঞ্চদশ সংশোধনীর পর শেখ হাসিনা এটাকে একটা ফালতু কাগজে পরিণত করেছে। সে আলোচনা আমরা করবো। ইনফ্যাক্ট কমিশন তৈরি হয়েছে, আমাদের অনেকেরই চিন্তা আছে সংবিধান নিয়ে, আমারও চিন্তা আছে, সেই আলাপটা করব। সংশোধন পুনর্লেখন পুরোটাই পাল্টে ফেলতে হবে, অনেকটুকু পাল্টাতে হবে নাকি কতটুকু পাল্টাতে হবে, সেগুলো নিয়ে আলাপ করবো। তার আগে আরেকটা আলোচনা আজকে একটু করে রাখতে চাই, এটাও ইম্পর্টেন্ট, কারণ এই আলোচনাটা একটু ট্র্যাকশন পেয়েছে। কেউ কেউ বলছেন এই সংবিধান পাল্টানো দরকার, কারণ এটা যদি না পাল্টাই, তাহলে যদি কোনোদিন শেখ হাসিনা বা আমাদের এই গণঅভ্যুত্থানের স্পিরিটের বাইরে কেউ বা শেখ হাসিনার হয়ে কেউ ক্ষমতায় আসে, তাহলে আমাদের সবার কল্লা কাটা যাবে, আমরা সবাই ফাঁসিতে ঝুলবো। যারা শেখ হাসিনার এই শাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, যারা শেখ হাসিনার বিরুদ্ধে অভ্যুত্থানে ছিলাম, তাদের সবার একটু দেখা দরকার এটা সত্য কিনা, এটা সঠিক কিনা। আমি একটা কথা শুরুতে বলে রাখতে চাই, সংবিধান পুনর্লেখন একদম নতুন একটা সংবিধানের চিন্তা হতেই পারে, তার জন্য এই রকম আলোচনা দরকার আছে কিনা, এটা আদতে কতটুকু সাবস্ট্যান্স আছে, একদম ভীতি তৈরি করা যেটা চেঞ্জ না করলে কিন্তু আমরা সবাই ঝুলে পড়বো, ঠিক আছে কিনা সেটা। এটা ছাড়াও আরেকটা আলাপ এসছে, সেটা হলো এই সংবিধান থাকলে শেখ হাসিনা পদত্যাগ করেনি, তার পদত্যাগপত্র কেউ দেখেছে কিনা, এই আলাপগুলো এসছে, এবং সেটা সুযোগ নিয়ে শেখ হাসিনা ম্যানিপুলেট করার চেষ্টা করছে, আওয়ামী লীগের লোকজনও একইভাবে কথা বলার চেষ্টা করছে। সো পদত্যাগ নিয়ে এর মধ্যে আমি কথা বলেছি, তাই কনস্টিটিউশন ধরেই কথা বলেছি, এরপর এটা আর বলতে চাইছি না। কিন্তু এখনকার যে আলাপটা সেটা নিয়ে একটু কথা বলি। শেখ হাসিনা যদি কাল ফিরে আসেন, ধরে নিলাম এক্সিস্টিং সংবিধানে সত্যি আমরা যারা গণঅভ্যুত্থানের পক্ষে ছিলাম, মাঠে ছিলাম, ন্যারেটিভ নিয়েছিলাম, কথা বলেছি, সবার ফাঁসি হয়ে যেতে পারে, কথাটা ভুল না। আমি একটু পড়ি সংবিধানের 7 ক, পুরোটা একটু পড়ি, আমাদের একটু জেনে রাখা দরকার। 7 ক এর 1 কোনো ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোনো অসাংবিধানিক পন্থায় এই সংবিধান বা ইহার কোনো অনুচ্ছেদ রদ, রহিত বা বাতিল বা স্থগিত করিলে, কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে, কিংবা এই সংবিধান বা ইহার কোনো বিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে, কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে, তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হইবে এবং ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হইবে। কোনো ব্যক্তি এক দফায় বর্ণিত কোনো কার্য করিতে সহযোগিতা বা উস্কানি প্রদান করিলে, কিংবা কার্য অনুমোদন, মার্জনা, সমর্থন বা অনুসমর্থন করিলে, তাহা এইরূপ কার্য অপরাধ হইবে। এই অনুচ্ছেদে বর্ণিত অপরাধে দোষী ব্যক্তির প্রচলিত আইনে অন্যান্য অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের মধ্যে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হইবে। সহজ করে আমরা যদি বলি, এটা এরকম দাঁড়ালো যে সংবিধান, এই যে সংবিধান আছে সেটা বল প্রয়োগে এটা পরিবর্তন বা এটা পরিবর্তন করার জন্য কোনো উস্কানি দেওয়া যাবে না, এটাকে ভাঙা যাবে না, সংবিধানের বাইরে যাওয়া যাবে না। ইনফ্যাক্ট কাগজে কলমে একটা সংবিধানের বাইরে যাওয়া তো হয়েছে, বর্তমান যে সরকার তৈরি হয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর, এবং আমি এটাও দেখিয়েছি যে শেখ হাসিনা প্রাইম মিনিস্টার অবস্থায় তার উত্তরসূরির কাছে ক্ষমতা দিয়ে যাওয়ার আগ পর্যন্ত তিনি যদি সহিভাবে পদত্যাগ করেন, সেটাও তার প্রায় প্রধানমন্ত্রীত্ব থাকা নিয়ে কোনো রকম কোনো ব্যারিয়ার তৈরি করে না। তো ডক্টর ইউনূস তো এই সংবিধান অনুযায়ী বৈধভাবে ক্ষমতায় আসেন নাই, এবং তিনি বৈধ উত্তরসূরিও নন।
আরেকজন বৈধ উত্তরসূরি হচ্ছে আরেকজন প্রধানমন্ত্রী, সেটা সংসদ ভেঙে গেলে তার খান থেকে হোক, অন্য খান থেকে হোক, হোয়াট এভার ইট ইজ। আমরা যেটা করলাম কনস্টিটিউশনের 106 যে আর্টিকেল আছে সেটা অনুযায়ী এই রেফারেন্সটা নেওয়া হয়েছে। ইনফ্যাক্ট আমরা আরো বেশ কিছু সংবিধান বিরোধী কাজ করব, কিছু কোনো উপায় নেই। প্রধানমন্ত্রী পদত্যাগ করলে 3 মাসের মধ্যে সংবিধান অনুযায়ী নির্বাচন হতে হয়। সো 3 মাসের মধ্যে নির্বাচন হচ্ছে না, এখানে সংবিধানের বাইরে যাব, সেটাও আমরা আর্টিকেল 106 দিয়ে আপিল বিভাগের রেফারেন্স নিতে পারি, বা ভবিষ্যতে পরবর্তী সংসদকে আমরা যদি এই সংবিধান পুরো পাল্টে না ফেলি, পরবর্তী সংসদকে বেশ কিছু জিনিস র্যাটিফাই করতে হবে। এটা তো মাস্ট, এটা করা ছাড়া তো কোনো উপায় নাই। আমাদের ইতিহাসে এটা আছে, মানে একাদশ সংশোধনী সবচেয়ে বড় উদাহরণ। এরশাদের পর বিচারপতি শাহাবুদ্দিন যেভাবে আসলেন, যেভাবে ফিরে গেলেন, সবকিছু আমরা পরে র্যাটিফাই করেছি। সুতরাং সংবিধান লঙ্ঘন হচ্ছে এবং আরো অনেক কিছু হবে, এবং সাথে ক অনুযায়ী সংবিধান এই লঙ্ঘনের জন্য মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। সুতরাং যারা করেছেন শুধু না, আমি যারা এর সাথে কোনো না কোনোভাবে যে এখানে আছে, এই সংবিধান বা ইহার কোনো বিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে কিংবা উহা করিবার উদ্যোগ গ্রহণ করিলে, মানে সবকিছু এর মধ্যে আছে। আমরা প্রত্যেকের মধ্যে ইনভলভ, আমি ইনভলভ, কাগজে কলমে এই আইন অনুযায়ী আমাকে ফাঁসি দেওয়া যাবে। এই অনুচ্ছেদ অনুযায়ী সাথের খ বলছে, আবার এই অনুচ্ছেদটা সাথের খ হচ্ছে, আমরা পঞ্চদশ সংশোধনীতে একটা উদ্ভট ফালতু কাজ শেখ হাসিনা করে গেছেন, সেটা হলো সংবিধানের অনেকগুলো অনুচ্ছেদ কোনোভাবেই কোনোদিন পরিবর্তন করা যাবে না, পরিবর্তনীয় ঘোষণা করা হয়েছে। সেখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভাগের সব অনুচ্ছেদ ইত্যাদি। তার মানে এই যে প্রথম ভাগের সাথের ক আছে, এটাও পরিবর্তনীয় নয়। সো কাগজে কলমে এটাও চেঞ্জ করা যাবে না শেখ হাসিনার এক্সিস্টিং সংবিধান অনুযায়ী। ট্রু, এটাও ভুল কথা না। তার মানে ওটা থেকে গেল এবং আমরা সবাই ফাঁসিতে ঝুলবো। এটা বলেই বলার চেষ্টা করা হচ্ছে, শেখ হাসিনা যদি কাল ফিরে আসে, পরশু ফিরে আসে, কয়েক মাস পর ফিরে আসে, 1 বছর পর ফিরে আসে, তাহলে আমরা ফাঁসিতে ঝুলবো। সুতরাং শেখ হাসিনা আমাদেরকে যাতে ফাঁসিতে ঝোলাতে না পারে, আমরা এই সংবিধান বাতিল করে একটা নতুন সংবিধান লিখলেই আমরা বেঁচে যাব। দিস ইজ দ্য ন্যারেটিভ। আমি প্রচুর শুনছি, আমাকে অনেকে পার্সোনালি প্রশ্ন করছেন, তাই আমি মনে করেছি এটা জবাব দেওয়া দরকার। অনেকে পার্সোনালি আমাকে প্রশ্ন করেছেন। এখন শেখ হাসিনা যদি ফিরে আসেন, আমরা এভাবে যদি খেয়াল করি, উনি আসলেন, তার আগে আমরা সংবিধান পাল্টে ফেললাম, নতুন সংবিধান লিখলাম, পাল্টে ফেললাম। আচ্ছা, তার আগে একটা কথা বলে রাখা দরকার, সেটা হলো শেখ হাসিনা এসব যে যিনি সংবিধানে যুক্ত করেছে, সাথে ক পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে, খ যেটা অপরিবর্তনীয় করা হয়েছে, এটাও পঞ্চদশ সংশোধনী দিয়ে করা হয়েছে। আমরা জানি পঞ্চদশ সংশোধনী আদালতে চ্যালেঞ্জড হয়েছে এবং খুবই নিশ্চিতভাবে বলা যায় আদালত এই সংশোধনীটাকে বাতিল করবেন। কারণ আমি এটা নিয়ে আলোচনা করেছি, একটু আবারও বলে রাখি যে আপনি অপরিবর্তনীয় করে ফেলতে পারেন না। 1/3 অফ দ্য আর্টিকেলস অপরিবর্তনীয় করে ফেলেছেন। এটা সংবিধান সংশোধনের স্পিরিটের সাথে, সংবিধানের সাথে কোনো ক্রমে যায় না। আপনি ভবিষ্যৎ কোনো পার্লামেন্টের ইচ্ছেকে বেঁধে ফেলতে পারেন না। একই সাথে অপরিবর্তনীয় করে ফেলা হয়েছে এবং পরিবর্তন করা হয়েছে অনেকগুলো আর্টিকেল আছে, যেগুলো চেঞ্জ করার জন্য গণভোটের বিধান ছিল দ্বাদশ সংশোধনীতে। সো যখন সংবিধান সংশোধন হয়, তখন দ্বাদশ সংশোধনী ছিল সংবিধানে, সেই অনুযায়ী এখানে গণভোট নেওয়ার কথা ছিল, সেটা নেওয়া হয় নাই। এটাও খুবই সিরিয়াস বত্ত, এটা বাতিল হবে। তার মানে এই ফাঁসি টাসির ব্যাপার, এগুলো এমনি হয়তো থাকবে না। তারপর আমরা শুনে রাখলাম যে এটা হলো না, নতুন করে সংবিধান লিখলাম। শেখ হাসিনা 1 বছর পর ভারত থেকে পালকিতে চড়ে আসলেন, এসে ক্ষমতা গ্রহণ করলেন। এখন তিনি কি করবেন? আমাদেরকে ছেড়ে দেবেন? উত্তর হচ্ছে না। তখন নতুন সংবিধানে এগুলো নাই, আমরা আরো কঠোর কথা লিখে রাখলাম। শেখ হাসিনা এসে যেটা করবেন, আমরা একটা সহজ বুদ্ধি দেখাই, সেটা হচ্ছে আমাদের যে উচ্চ আদালত আছে, এই উচ্চ আদালতে আমরা শেখ হাসিনার দাস যে বিচারকরা ছিল, প্রধান বিচারপতি সহ, তাদেরকে সরিয়েছি। সেখানে নতুন প্রধান বিচারপতি এবং অন্য বিচারকরা এসেছেন। শেখ হাসিনা আবার পাল্টা জনগণের নিয়োগকৃত এসব মানুষকে সরিয়ে তার কতগুলো পদলেহী বিচারক এবং প্রধান বিচারপতি বসাবেন। ছাত্রলীগের সাথে ছবি তোলা টাইপ লোকজন পাওয়া যায় তো, হারুনের কাছ থেকে তলোয়ার নেওয়া টাইপ লোক পাওয়া যায় তো, তারা আসবেন। এসে একটা রিট করলো, রিট করে বললো যে বিগত সংবিধানের যে সংশোধনী, এই যে আমরা নতুন সংবিধান লিখতে পারি, এটার স্পিরিটটা কি? আমাদের অভ্যুত্থানকে বিপ্লব হিসাবে ন্যারেট করা হচ্ছে। বিপ্লব হোক বা গণ অভ্যুত্থান হোক, এটা জনগণের উইলের বহিঃপ্রকাশ হিসাবে। সো এটাকে আমি আপনার নতুন সংবিধান লেখার ম্যান্ডেট হিসাবে অ্যাগ্রি যখন করছি, এটাকে দিয়ে আমি সংবিধানটা করছি, আমি ধরলাম ইটস লেজিটিমেট, এটা আমি মনে করছি। নতুন আদালতে এসে নতুন বিচারকরা এসে বললো, তার ওখানে রিট করা হলে সে বললো না, এটা তো এই নতুন সংবিধান করা ইটসেলফ অবৈধ ছিল, তাদের সেই রকম কোনো সক্ষমতা, জুরিসডিকশন, অথরিটি কিছুই ছিল না। আমাদের অভ্যুত্থানকে তখন ন্যারেট করা হবে ওই যে ইন্ডিয়া যা করে, কিছু জঙ্গিবাদীটা দিয়ে শেখ হাসিনাকে গদি থেকে নামিয়ে দিয়েছে, এটা কোনোদিনও জনগণের উইলের রিপ্রেজেন্টেশন না। সো সংবিধান বাতিল, পুরোনো সংবিধান ফিরে আসবে। আসলো এই পঞ্চদশ সংশোধনী সহ যে তথাকথিত সংবিধান, সেটা ফিরে আসলো। সেটা ফিরে আসা মানে এর মধ্যে সাথে খ আছে। এই সব কিছু সহ যখন সংবিধান ফিরে আসবে, তারপর মামলা হবে এবং আমরা সবাই এই সংবিধানকে ভাঙার জন্য, সংবিধানের বাইরে যাওয়ার জন্য, অনেক রকম ভাবে মানে অবাধ্য হওয়ার জন্য আমরা কাজ করেছি, হয়েছি, সেটাকে সমর্থন করেছি। প্রত্যেকের বিরুদ্ধে মামলা দেওয়া যাবে এবং আমাদের যে কাউকে ঝুলিয়ে দেওয়া যাবে। এটা ছাড়াও পঞ্চদশ সংশোধনীর মতো সংশোধনী করে সেটাকে অ্যাপ্লিকেবল রাখতে পেরেছে এই দেশে শেখ হাসিনা এসে একই রকম ভাবে তার যদি ক্ষমতা দখল করতে পারে,
আবার নতুন আরেক সংবিধান লিখে আরো কঠোর কথাবার্তা লিখে তারপর আমাদেরকে ঝুলানোর জন্য শুধু সংবিধান না আইনও তৈরি করতে পারে। আমরা কাদের মোল্লার ফাঁসির ক্ষেত্রে আইন পরে সংশোধন করে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়ে তাকে ফাঁসি দিতে দেখিনি। শেখ হাসিনা নতুন শুধু সংবিধান সংশোধনও লাগে না, নতুন আইন তৈরি করতে পারেন, করে আপনি যে কাউকে ফাঁসি দিয়ে দিতে পারেন। এই সময় যেসব অপরাধ ঘটলো পুরনো আইন তো আছে, নতুন আইন তৈরি করে পারেন। মোদ্দা কথাটা হলো শেখ হাসিনা ফিরে আসলে আমাদের কারো বাঁচাবাঁচি নাই, আমরা ঝুলে পড়বো, অনেকে জেল খাটবো, অনেকে নানাভাবে টর্চার হবো। এটার জন্য সংবিধান আছে, আগেরটা আছে না পরেরটা আছে, নতুনটা আছে না পুরনোটা আছে, আমরা সংশোধন করলাম না নতুন করে লিখলাম, এগুলো একেবারেই ম্যাটার করে না, একেবারেই ম্যাটার করে না। শেখ হাসিনার কাছ থেকে বাঁচতে হলে সে যাতে আর কোনোদিন সে বা তার সমর্থিত কেউ, ভারতের সমর্থিত কেউ যারা আমাদের উপর তীব্র ক্ষুব্ধ হয়ে আছে তারা যাতে ক্ষমতায় আসতে না পারে সেটা এনশিওর করতে পারে হবে। সেটা এনশিওর করতে পারা না গেলে কোনোভাবেই কোনো কিছু হবে না। ফাইনালি যে সংবিধানটা আছে অন্তত এই মুহূর্তে সংবিধান পরিবর্তিত হতে হবে, কোনো সন্দেহ নেই। সেটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যথেষ্ট এফেক্টিভ কনস্টিটিউশন তৈরি করা যাবে না, আমি একেবারেই মনে করি না। আবার নতুন করে সংবিধান লেখা হলেও তাতেও যে মহাভারত অশুদ্ধ হবে তাও না, সেটা ডিফারেন্ট ডিবেটের জায়গা। এই আলাপগুলোই আশা করি আগামী 3 মাসে হবে। কিন্তু আই রিপিট, শেখ হাসিনা ফিরে আসলে মৃত্যুদণ্ড বা ফাঁসি থেকে বাঁচার জন্য সংবিধান পাল্টাতে হবে, এটা অত্যন্ত বাজে যুক্তি। এই যুক্তিটা আমি গ্রহণ করি না। আমি আশা করি যারা আমাকে অনেকে পার্সোনালি বলেছেন কথা বলতে এবং যারা নতুন করে শুনলেন তারা নিশ্চয়ই ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।